নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটা গল্প, উষ্ণ রং। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, উষ্ণ রং। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের গল্প প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সারাদিন আজকে ব্র্যান্ডের সঙ্গেই আটকে ছিল উড়াল। আজ অডিটোরিয়ামে অনেকগুলো প্রোগ্রাম ছিল তার, দফায় দফায়। আজ বোধহয় জীবনের সব থেকে বেশি গানগুলো গেয়েছে উড়াল। শরীরটা প্রচণ্ড টায়ার্ড। বাপন, হীরক এরা সবাই গুছিয়ে নিয়ে সমস্ত বাজনাপত্তর চলে গিয়েছে ক্লাবে রাখতে। ক্লাবটা এখন ওদের কেনা। বছর 5 আগে এক বিরাট বড় কোম্পানির সঙ্গে হাতে হাত মিলিয়েছে ওরা। তারপরই পেছন ঘুরে তাকাতে হয়নি এই উড়ালের বিরাট বড় ব্র্যান্ডের। ওরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে মিলে মিশে দারুণ কাজ করছে। আর সেই কারণেই তো আজ সব কিছুতে উষ্ণ রংকে ডাকা হয়। উষ্ণ রং উড়ালের তৈরি সুন্দর একটা গানের ব্র্যান্ড। আজকাল কলকাতার ছেলে মেয়েদের মধ্যে প্রেম, ভালোবাসা সেসব আর আছে কোথায়? সবটাই কেমন যেন খেলায় পরিণত হয়েছে। আর সেই ভালোবাসার অনুভূতিকে ফিরিয়ে আনার জন্য শুধু কলকাতা কেন, সারা পৃথিবীতে ভালোবাসার রং ছড়িয়ে দেওয়ার জন্য উষ্ণ রঙের তৈরি। উড়াল এইভাবেই নিজের পরিচয় দিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে ওঠে ওপরে স্টেজে। তারপর বিরাট চিৎকার। ওর ফ্যান ফলোয়ার থেকে শুরু করে ওকে ভালোবাসে না এমন কোনো যুবতী নেই। আজকে অডিটোরিয়ামে ভিড়ে ঠাসা হয়ে গিয়েছিল। শেষে পুলিশের স্পেশাল কর্তারা এসে একটু বাধা দিলেন, কিন্তু তারপরই যখন ওই কালো গাড়িটা বেরোলো ওদের, আরো দর্শক মণ্ডলী এসে ঘিরে ধরেছিল ওদেরকে। উড়ালের ভাবতে গেলেই অবাক লাগে। 5 বছর আগেও ওর অবস্থা এত সুন্দর ছিল না। পাশে বসে বাপন বলল, আজকে ঝিলাম সঙ্গে থাকলে। হাতটা উঁচু করে চুপ করতে বলল বাপনকে উড়াল। তার সাথে এটাও বলল, ওই কাল নাগিনীটা আমাকে ছেড়েছিল বলেই আমি আজকে উন্নতি করতে পেরেছি। অটোগ্রাফ নিতে এসেছে অনেকগুলো যুবতী একসাথে। তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে। চর, থাপ্পড়, কিল। উড়াল কনুই দিয়ে পাশে বসে থাকা বাপনকে গুঁতো মেরে বলল, নেক্সট ডেট কবে নিয়েছিস? তুই বললে কয়েকদিনের মধ্যেই নিয়ে নে। আমিও ওকে দেখাতে চাই আমি অনেক বড় হয়েছি ওকে ছেড়ে। দেখ উড়াল, এগুলো তোর নিছক অভিমানের কথা। আর শোন, একটা কথা বলে রাখি, তোর অভিষেক আর অরুণিমার কথা মনে আছে? অভিষেক, অরুণিমা? এই আমাদের কলেজের, আমাদের থেকে 1 বছরের সিনিয়র, মনে নেই তোর? সেই যে কলেজ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে আমাদের ব্র্যান্ড প্রথম তো ওর জন্যই স্টেজে উঠতে পেরেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই এমএলএর ছেলে অভিষেক দা। হ্যাঁ, এই তো ওর আর অরুণিমাদির বিয়ে। রিসেপশন পার্টিতে আমাদেরকে ইনভাইট করেছে গানের জন্য। পেমেন্টের কথা জিজ্ঞাসা করছিল। আমি বলে দিয়েছি, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। ঠিক করেছিস। সাধেকে আর আমার কোষাধ্যক্ষর সিংহাসনে তোকে বসিয়েছি।
কোথায় ঠিক কিরকম কথা বলতে হয় তুই সবটা জানিস। থ্যাংক ইউ বস, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তবে আমরা শুনলাম ওরা নাকি কোন এক লেডি সিঙ্গারকেও বলে রেখেছে। লেডি সিঙ্গার? মানে আমিও সেটাই ভাবছি। ঝিলাম না তো, তাহলে তো একটা মহা খেচাল বিপদ হয়ে যাবে। তুই তো আবার ঝিলামের নাম শুনলেই রাগে তেলে বেগুনে জ্বলে উঠিস। উড়ালের দাঁতের পাটি চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। বছর 28-এর ছেলে উড়াল, 6 ফুট উচ্চতা, জিম করা পেটানো শরীর, তামাটে গায়ের রং, পরে আছে ব্ল্যাক কালারের শার্ট আর হোয়াইট কালারের প্যান্ট। না না, ধপধপে সাদা নয়, অফ হোয়াইট। ওই কালো রঙের শার্টের ভেতরেও একটা গেঞ্জি পরেছে, সাদা। শার্টের বোতামগুলো খোলা, মাথার চুলগুলো বড় বড়, দেখতে অনেকটা উচাটে ছেলেদের মতো হলেও এই স্মার্ট ছেলেটির জন্য আপামর মেয়েরা পাগল হয়ে বসে আছে। শহরে তো এখন উষ্ণ রঙের ছড়াছড়ি, পুজো প্যান্ডেল সব জায়গাতেই উষ্ণ রং ছাড়া গান কেউ শুনতে চায় না। বলল বাপন, কিরে সেই দিন তাহলে অন্য কোথাও ডেট রাখলাম না? তারিখটা কবে বললি? এই তো 10 দশেক পরে। তোর মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। কবে যেন? এই তো ওই 7ই আগস্ট। মনে থাকবে তো? হ্যাঁ। তবুও তুই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিস, আমার তো ভুলো মন, জানিস তো। তারপরে ড্রাইভার গাড়ি স্টার্ট করলো, ওরা রওনা দিল। বাপন উড়ালকে ওর নিজের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল বাড়িতে। উড়ালকে বলল, অসুবিধা হবে না তো? রাত হয়েছে অনেক। খাওয়া দাওয়া কি করবি? আর খাওয়া, পেট এমনি ভরে আছে, আজ আর কিছু খাবো না। এইভাবে না খেয়ে থাকলে শরীর অসুস্থ হবে, বলল বাপন। তারপরে নিজের পাশে রেখে দেওয়া সেই ব্যাগটা থেকে টিফিন কারিটা বার করে দিয়ে বলল, খেয়ে নিস, ভাত আছে, মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য, আর বাদ বাকি প্রত্যেককে দিয়ে দিয়েছি। আমার মার এখন ডিউটি হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে রে, মানুষটা খুব একাকিত্বে ভুগছিল বাবা চলে যাওয়ার পর। এখন তোদের উৎপাতে কাকিমার হাতে রান্না খাবি। আমার মা সারাদিন তোদের জন্যই রান্না করে, আর বিশেষ করে যেই দিন অনুষ্ঠান থাকে মা জানে এই দিন ছেলেগুলোর নাওয়া খাওয়া হবে না। সত্যি কাকিমাকে অনেকদিন দেখতে যাওয়া হয় না। এখন কেমন আছে জানি না, লাস্ট স্টেজে ধরা পড়েছে ক্যান্সারটা। কতদিন বাঁচবে সেও বলতে পারছি না। তবে ওই রান্না বান্নার মধ্যে থাকতে না দিলে খুব কষ্ট পায় রে। তাই ভাবছি যে কদিন বেঁচে আছে মায়ের হাতে রান্নাটা না হয় খেয়েই নি। বাপনের চোখের কোনায় জল দেখে উড়াল ওর পিঠে হাত রেখে বলল, কিছু চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। কাকিমাকে ঠিক দেখ ভাই, তুই শুধু শুধু আমাকে এই আশার আলো দেখাস না। ডাক্তার বলেই দিয়েছে মেরে কেটে হয়তো আর জোর 6 মাস। কিছুক্ষণের জন্যে সবাই চুপ। তারপর পরিস্থিতি কাটিয়ে উঠে বাপন বলল, যাক বাদ দে, মা শেষ জীবনে সুখ তো ভোগ করে যাচ্ছে সবাইকে খাইয়ে। মার খুব ইচ্ছে ছিল একটা রেস্টুরেন্ট খুলবে, বাবা কোনোদিনই করতে দেয়নি, কিন্তু এখন নিজের হাতের রান্না তোদের কাছে খাইয়ে যাচ্ছে। মা চলে গেলেও তোরা তো এই দিনগুলোকে ভুলবি না। চোখের কোনায় জলটা মুছে নিল বাপন। উড়ালেরও চোখ মুখ ভার, বলল, অনেকদিন বাড়িতে ফোন করা হয় না, বাড়ি থেকে একটা ফোন করি আজকে। যা ফোন কর। কোথায় তোর মা বাবা পড়ে রয়েছে সেই পশ্চিম মেদিনীপুরে, ফোন করিসনি কেন? ফ্ল্যাটের দরজা খুলে ঘরে ঢুকলো উড়াল। শরীরটা প্রচন্ড টায়ার্ড, হাড় গোড় যেন ভেঙে আসছে। প্যান্টের পকেটে ছোট্ট মিনি একটা ডায়েরি। ওই ডায়েরির মধ্যে আজকের ডেটটা লিখলো, আর লিখলো ওর আজকে কতগুলো মানুষ ওর কাছ থেকে অটোগ্রাফ নিয়েছে তার একটা হিসেব। ঠোঁটের কোনায় একটা দুষ্টু হাসি ফুটে উঠল উড়ালের। মানিব্যাগে একটা ছবি আছে বাবা মায়ের, তার পাশে আরো একটা ছবি। সেই ছবিটার ফ্রন্ট সাইডটা এখন নয়, ব্যাক সাইডটা রয়েছে, যাতে তার মুখ দর্শন করতে না হয়। একবার ইচ্ছে করছিল ছবিটাকে নিয়ে গিয়ে টয়লেটে ফ্ল্যাশব্যাক করে ফেলে দিতে, কিন্তু পারেনি। ফ্ল্যাশ করার আগেও মনে হয়েছিল না না, ফেলবো কেন, থাক আমার কাছে একটা বিদগ্ধ স্মৃতি হয়ে থাক। এই মনে করে আবার প্যান্টের পকেটে ওই মানি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল উড়াল। ঝিলাম ওর সব থেকে কাছের মানুষ, ওর প্রেয়সী, ওর প্রেমিকা। একই সাথে কলেজে ভর্তি হয়েছিল ওরা।
ভর্তির প্রথম দিন থেকেই ওদের পরিচয়। ফর্ম ফিল আপ করতে পারছিল না ঝিলাম। ততক্ষণে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়ে গিয়েছে ওর। ও চুপচাপ বসেছিল অভিষেকের কাছে। অভিষেক ওকে অনেক জ্ঞান দিচ্ছিল। উড়াল প্রথম দিনই অভিষেককে দেখে হাত করতে চেয়েছিল, বলেছিল, দাদা দাদা এই যে নতুন মনে হচ্ছে। হ্যাঁ দাদা, অ্যাডমিশন নিলাম। হয়ে যাবে। তা বল, প্রথম দিন এসে আমার সাথে সংসদে দেখা করতে এসেছিস, কোনো কারণ তো আছে। দাদা, ঢুকেই শুনলাম এলাকার এমএলএর ছেলে তুমি, তাই ভাবলাম। তাই কি? দেখ, আমি কিন্তু 2 নম্বরে কিচ্ছু করতে পারবো না। তোর ট্যালেন্ট থাকলে তুই অবশ্যই ভর্তি হতে পারবি, নাহলে তো বুঝতেই পারছিস এই কলেজে চট করে অ্যাডমিশন নেওয়াটা যায় না। না দাদা, ইঞ্জিনিয়ারিং করা আমার স্বপ্ন, আমার বাবা মারও, কিন্তু তার থেকেও বড় একটা স্বপ্ন আছে। আসলে এখানে ঢোকার পরই আমাকে সবাই বলল, সবাই বলতে মানে যেই দাদারা ফর্ম ফিল আপ করে দিয়েছিল তারা, তোমার সঙ্গে একবার দেখা করে নিতে। হ্যাঁ হ্যাঁ, তা বল না। তারপরে উড়াল বলেছিল ওর ব্র্যান্ড পার্টির কথা। বলেছিল আমার একটা ব্র্যান্ড আছে। ব্র্যান্ড? কিসের? মদের? আরে না না দাদা, কি সব বলছো? একটা ব্র্যান্ড আছে, মানে তুই গান গাস? হ্যাঁ দাদা। যাক, এ ভালো তো। এই তাহলে ফেস্টিভ্যালে তোরাই গিয়ে দিস। দেখ ভাই, ভালো গাছ তো, নাহলে কিন্তু আমার প্র্যাকটিস পুরো পাংচার। বাবা সম্পূর্ণ খরচ অ্যারেঞ্জ করে। যদিও আমার মুখের দিকে তাকিয়ে তোদের কিছু বলবে না, কিন্তু হাস্যকর একটা ব্যাপার। না দাদা, একটা চান্স চাই। আসলে ছেলেপেলে অনেকেই আমার সঙ্গে যুক্ত, খুব ভালো বাজনা বাজায়। তুমি যদি একটু বলো, একটা সুযোগ পেতে পারি। এক্সকিউজ মি। অভিষেক ঘুরে তাকিয়েছিল, দেখেছিল ছিপছিপে গড়নের একটা মেয়ে, মাথার চুল পা পর্যন্ত। এই অবস্থায় 2টো বেনুনি করে কলেজে কে আসে? তাও আবার এই 2025-এ। এখন তো সবাই চুল ছেড়ে ঘোরে, অথবা ওই টিকির মাথায় একটা কি সব পনিটেল না কি করে। আর মাঝে মধ্যে তো মাথার মাঝখানটা পাহাড়ের মতো চূড়ো করেও চুল বাঁধে। বাপরে বাপ, স্কুলে যখন পড়তাম, মানে আমার সময়কালের কথা বলছি, দুদিকে বেনুনি ফিতে মাস্ট, না হলেই ম্যাডামের কাছে খাও জোর ঝাড়। আমার সময়ও ওই মাথার ওপরে চূড়ো করে পেছনে ক্লিপ দিয়ে চুল বেঁধে আসার একটা রীতি শুরু হয়েছিল। একবার তো হেড ম্যাডাম সেই মেয়েটির চুলের মুঠি ধরে তাকে উত্তম মধ্যম পিটানোর পর মেয়েটি আর স্কুলে গেল না। জানতে পারলাম মাধ্যমিকের পরই সে পালিয়েছে। সেই চুড়ো করা মেয়েটি এখনো চুড়ো করাই আছে। একটা মেয়ের মা হয়েছে, তবে স্বামী পরিত্যক্তা। শুধু পরিত্যক্তাই নয়, পরকীয়ার সঙ্গেও যুক্তা। না না না, সব মেয়ে কিন্তু চুড়ো করে বেঁধে খারাপ পথে যায় না। মেয়েটি একটু খারাপই হয়ে গিয়েছিল। তা এই মেয়েটি আর সেসব চুড়ো করা মেয়েদের মধ্যে পড়ে না। রীতিমতো মাথায় জবজবে তেল, পা পর্যন্ত লম্বা বেনুনি, চোখে পাওয়ারের চশমা, পরনে ফুল হাতা সাদা রঙের সালোয়ার কামিজ। দেখেই কেমন একটা বিরক্তি চলে এলো। অভিষেক বলল, নতুন ব্যাচ? হ্যাঁ দাদা, ফর্মটা ফিল আপ করতে পারছি না। আশেপাশের মেয়েগুলোর দিকে একবার তাকিয়ে নিল অভিষেক। মেয়েগুলো লক্স করেছে, কেউ আবার বড় চুল ছেড়ে দিয়েছে, কারো আবার চুলের জন্যে তার উড়ু দেখা যাচ্ছে না, কিন্তু সামনে দিয়ে তাকালেই তার পোশাকটা হাঁটুর ওপরে উঠে আছে। কেউ কেউ তো শাড়ি পরে এসেছে, স্লিভলেস ব্লাউজ, কিন্তু মুখে একটা সিগারেট। আবার কেউ কেউ ওই চূড়ো করা চুলের মধ্যেও নিজের লজ্জা আর সম্ভ্রমকে ধরে রেখেছে। সব মিলিয়ে কলেজ, আর এই কলেজের ছেলে মেয়েগুলো রীতিমতো যেন যেমন খুশি সাজো প্রতিযোগিতায় মেতে উঠেছে ভর্তির প্রথম দিনে। অভিষেক বলল, তোর নামটা যেন কি বললি? উড়ালের দিকে তাকিয়ে। উড়াল, উড়াল মুখার্জি। আচ্ছা আচ্ছা, তুই তো ফর্ম ফিল আপ করেছিস? হ্যাঁ দাদা, জমা দেওয়া হয়ে গেছে। ওই মেয়েটা একটা করে দে, আমার সংসারে কাজ আছে। এই শোন, তুই ওর কাছ থেকে একটা করে নে। হ্যাঁ আচ্ছা। ঝিলাম এগিয়ে আসে। উড়ালো কেমন বিরক্ত মুখে ওকে দেখে। বলল, কোথায় পারছো না? এই যে এইখানে। নাম সই করে দিল মেয়েটি, আর বাদ বাকিটা ফিল আপ করে দিল উড়াল। বলল, ঠিক আছে, তুমি জমা দিয়ে এসো। কেমন? থ্যাংক ইউ। আসলে কি করে যে ধন্যবাদ দেবো। না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমিও ঠিক একই রকমভাবে ফর্মটা ফিল আপ করেছি। যাও, জমা দিয়ে এসো। মেয়েটি পিছন ঘুরে যেতে যেতেও একবার উড়ালের দিকে তাকালো,
কিন্তু উড়ালের একটু অদ্ভুতই লাগলো এই মেয়েটাকে। আর সবকটা মেয়ের থেকে সম্পূর্ণ আলাদাভাবে এই মেয়েটাকে চিহ্নিত করা যাচ্ছে। তারপরে শুরু হলো কলেজের ক্লাস। দু একটা ক্লাসে দেখাও হয়েছে মুখোমুখি। আবার মাঝে মধ্যে হয়তো উড়াল গেছে, কিন্তু মেয়েটি যায়নি। মেয়েটির নাম সই করার সময় দেখেছিল উড়াল, ঝিলাম, ঝিলাম সেন, আর ও উড়াল মুখার্জি। এরপরে দেখতে দেখতে চলে এসেছিল কলেজ ফেস্টিভ্যালের প্রোগ্রামটা। সেইবার সরস্বতী পুজোয় ধুমধাম করে অনুষ্ঠান করার কথা। কলেজে ৭৫ বছর পূর্তি উৎসব। প্রফেসররা রাজি হচ্ছিলেন না, বলেছিলেন একেবারে রিইউনিয়ন করবেন, কিন্তু ছেলেপেলের চাপ, ওরা সরস্বতী পুজোই পালন করবে। ওই দিন প্রথম উড়ালের ব্যান্ড উঠেছিল স্টেজে, সেটাও আবার অভিষেক দার কৃপাতেই। সে সবাইকে জানিয়েছিল, আরে আমাদের কলেজে একটা দামি ব্যান্ড আছে গানের। আমরা তো ভেবেছিলাম অন্য কোনো ব্যান্ডকে অফার করব, কিন্তু নিজেদের কলেজেই যখন আছে বান্দা, তখন আর আমাদের পয়সা খরচ করে কি হবে বল? বরং ওরা ভালো করে গাইলে ওদের স্টেজ পারফরমেন্সকে আমরা অনলাইনে সব জায়গায় পাঠিয়ে দেবো, দেখি না। উড়াল অসংখ্য ধন্যবাদ জানিয়েছিল অভিষেককে। তারপরে স্টেজে উঠে শুরু হয়েছিল দুমাদুম ব্যান্ডের শব্দ। ছেলে মেয়ে সবাই উত্তাল সমুদ্রে ভেসে যাচ্ছিল গানের সুরে। কিন্তু হঠাৎ গান গাইতে গাইতে উড়ালের প্রচন্ড কাশি ওঠে। গানটা চেনা পরিচিত গান, তারই মধ্যে কিছুটা ব্যান্ডের সুর যুক্ত করে। আচমকাই হাতে মাউথ স্পিকারটা নিয়ে, হলুদ রঙের শাড়ি পরে, জবজবে মাথার তেলটাকে ছাড়িয়ে শ্যাম্পু করা বড় চুলে, চোখে চশমাটা খুলে লেন্স লাগিয়ে কালো টিপ পরে, হলুদ শাড়ির সাথে ম্যাচিং করে একটা সি গ্রিন কালারের ফুলহাতা ব্লাউজে অপরূপা সুন্দরী ঝিলামের রূপ সর্বপ্রথম চোখ আটকে গিয়েছিল উড়ালের। উড়ালকে এক গ্লাস জল অফার করে গানের বাদবাকি লাইনটা ঠিক সুর এবং রিদমে গাইতে গাইতে সবার হাততালির মধ্যে একটা অসম্ভব রকম চির ধরিয়ে দিয়েছিল ঝিলাম। এরপরে শুরু হয়েছিল আরো জোর চিৎকার। উড়াল জল খেয়ে কিছুক্ষণ ধাতস্থ হয়ে গানের পাল্টা সুর নিজে গিয়েছিল। পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে নারীর কণ্ঠস্বর মিলেমিশে সেইবারে সরস্বতী পুজো জমাটিয়াল। মাঝখানে ৬ মাসে ওরা একে অপরের সাথে খুব একটা কথাবার্তা বলেনি, অথচ আজ হঠাৎ করে সরস্বতী পুজোয় এইরকম একটা জিনিস উড়াল আশা করেনি। গান গাওয়ার পরে অভিষেক এবং অভিষেকের পাশেই তার হবু স্ত্রী বলল, খুব ভালো গেয়েছিস তোরা। এই অভিষেক, ওদেরকে কিন্তু অফার করলে ভালো হয়, তুই কাকুমনির সাথে কথা বল। বলেছি বাবাকে, বাবাকে আজকে অনলাইনে লাইভে সরাসরি দেখিয়েছি, বাবা খুব খুশি হয়েছে। চিন্তা করিস না উড়াল, তোদের একটা হিল্লে হয়ে যাবে। কিন্তু আমায় তো বলিসনি তোদের ব্যান্ড একটা মেয়ে আছে, থাকলে অ্যানাউন্সমেন্ট আরো ভালো হতো। দুটো কণ্ঠস্বর একত্রিত হলে তবেই শোনা জমে। তোকে তো চেনা চেনা লাগছে। দাদা আমি ওই সেদিন ফর্ম ফিল আপ। ও তুই ছিলিস তাই না? উড়াল করে দিয়েছিল ফর্ম ফিল আপটা? হ্যাঁ আমি। আরে চিনিস না ওকে? আরে ও বিখ্যাত সঙ্গীতজ্ঞের মেয়ে। ফিল আপ করে দিয়েছিস এইটুকু বুঝতে পারিসনি? কি রে তুই, ও তো কলেজ আসার পরে আমরা জানতাম, কিন্তু এত সুন্দর গানের গলা এইটা আশা করিনি। ঝিলাম, খুব সুন্দর গেয়েছিস। তা এখন স্যার কি করছেন? বাবা এখন বোম্বেতে আছেন, প্রোগ্রাম করবেন 1 মাস, তারপর ফিরবেন। বাহ, তোর কণ্ঠে কিন্তু সত্যি স্যারের একটা টান আছে। আরে আমার হবু স্ত্রী, এই দেখ, বলে অভিষেকের পাশে দাঁড়ানো তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই তুমি শিখতে না ওনার কাছে? হ্যাঁ আমি তো শিখতাম, স্যারকে আমার প্রণাম জানিয়েছিলাম। কেমন, তোমাদের জুটিকে খুব সুন্দর লাগছে। সেই দিনই উড়াল দেখেছিল ঝিলামকে আরেক রকম ভাবে, প্রথম দিনের থেকে সম্পূর্ণ আলাদা। প্রোগ্রাম শেষ হওয়ার পরে কত মেয়েরা যে এসেছিল উড়ালের কাছে, বলেছিল, ইস তুমি আমার থেকে জুনিয়র, না হলে কি করতে, না হলে একটা প্রপোজ করে দিতাম, আমার তো এইবারই কলেজ শেষ হয়ে গেল। আরো অন্যান্য সকলে বলেছিল, তাতে কি হয়েছে, বড় বড় সেলিব্রিটিরা ছোট বয়সী ছেলেদেরকেও বিয়ে করে, তুই করেই নে না। থুট, তা হবে না, বাবা আগেই ঠিক করে রেখেছে। হাসাহাসি ঠাট্টা মিটে যাওয়ার পর উড়াল আর ঝিলাম একই জায়গায় দাঁড়িয়ে। আজকে সরস্বতী পুজো প্রোগ্রামের পরে জমিয়ে খাওয়া দাওয়া। প্রফেসর এবং কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা
সকলেই এসে ওদেরকে কংগ্রাচুলেট করেছেন। এমডি স্যার বললেন, দারুণ হয়েছে, ঝিলামের কণ্ঠ না হলে তো গানটা জমতই না, জাস্ট ফাটাফাটি। তোরা একটা ব্র্যান্ড খুলে দে না রে, চাকরি বাকরি চিন্তা পরে করিস, এইসব করেও কিন্তু মানুষ এখন প্রচুর টাকা ইনকাম করছে, তার উপরে নতুন ট্যালেন্ট আছে তোদের কাছে, প্রতিভা আছে। থ্যাংক ইউ স্যার, চেষ্টা করছি। আর যাই কর, ঝিলামকে কিন্তু অ্যাড করতে ভুলিস না। সবাই চলে যাওয়ার পরে মুখে এক টুকরো লুচি তুলে উড়াল বলেছিল, ব্যাপারটা কেমন হলো? কি? এই যে তুমি এত ভালো গান গাও, আগে আমাদের সঙ্গে যোগাযোগ করনি কেন? আমি কি জানতাম তোমাদের ব্র্যান্ড আছে? আমি তো প্রথম আজকে এসে দেখলাম। ভাগ্যিস তুমি মাঝখানে হোঁচট খেয়েছিলে। এই গানটা কিছুদিন আগেই বাবা আমাকে দিয়ে রেওয়াজ করিয়েছেন। আমিও জানতাম না তোমার বাবা যে অত বড় একজন পণ্ডিত মানুষ। ওনাকে দেখার আমার খুব ইচ্ছে। চলে এসো একদিন, তাহলেই হয়। সিরিয়াসলি, উনি অত বড় একজন গুণী মানুষ, আর আমি, তুমি তো কম ভালো গান গাও না। বাবার সঙ্গে যোগাযোগ করলে বাবা খুশিই হবেন। তাছাড়া আমার বাড়িতে সর্বক্ষণ রিহার্সাল চলতেই আছে। উড়াল বলেছিল, একটা কথা বলবো? বলো। আমাদের ব্র্যান্ড জয়েন করবে? চুপ হয়ে গিয়েছিল ঝিলাম। বলেছিল, আসলে বাবার সাথে কথা না বলে এই বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। কেন? তো তোমার ইচ্ছে, এত ভালো গান গাও, প্লিজ আমাদের ব্র্যান্ডটা ছেড়ো না, তোমার কণ্ঠ খুব দামি, প্লিজ। তারপরে সম্পর্কটা যেন ঘোড়ার রেসের মতো দৌড়ালো। কলেজ পেরিয়ে গেল খুব তাড়াতাড়ি। এই সময়গুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে উড়ালের জীবনে। ঝিলামের সাথে কম সময় সে কাটায়নি। কত জায়গায় গান গেয়েছে, ঝিলামের বাড়িতে গিয়েছে। ঝিলামের বাবা বোম্বে থেকে আসার পরে পরিচয় করিয়ে দিয়েছিল উড়ালের সাথে। ওর বাদবাকি সাগরেতরাও সবাই খুব সুন্দর বাজনা বাজায়। ঝিলামের বাবা বলেছিলেন, খুব ভালো, তোমরা ইয়ং জেনারেশন, তোমাদের মধ্যেও যদি সঙ্গীত বেঁচে না থাকে তাহলে আমরা তো মরেও শান্তি পাবো না বাবা। কিন্তু আঙ্কেল, একটা আর্জি আছে। বলো। ঝিলামকে কিন্তু আমাদের সঙ্গে চাই। কথাটা বলেই ফেলেছিল বাপন। হেসে বলেছিলেন উনি, বেশ তো, যতদিন না ওর বিয়ে হচ্ছে ও গাইবে। বিয়ে হচ্ছে মানে? ধাক্কা খেয়েছিল জোর উড়াল। বলেছিল, ওর বিয়ে দিয়ে দেবেন? হ্যাঁ, ওর কলেজের পাঠ চুকে গেলেই ওর বিয়ে ঠিক হয়ে আছে তো। কিরে মামনি, তোর বন্ধুদেরকে এই কথা তুই বলিসনি? ঝিলামের চোখের কোনায় জল দেখতে পেয়েছিল উড়াল। পরের দিনই ঝিলাম দেখা করতে চেয়েছিল উড়ালের সঙ্গে। ফোনে লিখেছিল, যদি দরকার একটু দেখা করবে কলেজের পর। সেই দিন খুব বৃষ্টি হয়েছিল সন্ধ্যা থেকে। ঝিলামের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু উড়াল চলে এসেছিল একদম সময় মতো। এসেই বলেছিল, দেরি করলে সরি, আসলে বৃষ্টির জন্য আটকে গিয়েছিলাম। থ্যাংক ইউ, আজকে তো কলেজেও আসোনি। না, বেরোতে পারিনি। তোমার যে বিয়ে ঠিক হয়ে গেছে এই কথাটা তুমি আমাদেরকে আগে কেন বলনি? বললেই বা কি হতো? তোমার আমার মধ্যে কি এমন সম্পর্ক তোমাকে যে বলতেই হবে? তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে আছে সেই ছোট্টবেলা থেকে। আসলে আমি এখানকার মেয়ে নই তো। মানে আমার যারা পূর্বপুরুষ তারা রাজস্থান থেকে বড় হয়েছেন, ওখানেই চলে গিয়েছিলেন আমার প্রপিতামহেরা ব্যবসার খাতিরে। সেইখানেই আমার বাবার জন্ম। তারপরে বাবা নানা রকমভাবে যুদ্ধ করে অনেকটা ঠাকুরদার সাথে এই শহরে চলে আসেন। এখানে এসে বাবার নাম ডাক প্রতিপত্তি, আমার জন্ম। কিন্তু এখন বাবাকে আবার মাতৃভূমি আকর্ষণ করছে। বাবার বয়স হয়েছে তো, তাই বাবা চান তোমার বিয়েটা ওখানেই হোক, তাই তো? হ্যাঁ, আমি জন্মানোর পরই নাকি আমার বাবার সঙ্গে আমার ঠাকুরদার সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। সরস্বতী পুজোর দিন আমি জন্মেছিলাম, তাই মা সরস্বতীর কৃপায় আমার কণ্ঠে। বাহ, তুমি আমার সাথে হেয়ালি করতে এসেছো? মানে আমি হেয়ালি করলাম কোথায়? ঝিলাম, ঠাট্টা করার একটা সীমা আছে। শোনো। বলো। এই যে তোমার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সে তোমাকে বিয়ের পরে গান গাইতে দেবে? জানি না, মানুষটা বোম্বে নিবাসী, পেশায় ইঞ্জিনিয়ার, বিয়ে করে নিয়ে চলে যাবে। গান গাইতে দেবে কিনা বলতে পারবো না, তবে শ্বশুরবাড়ি আমার রাজস্থানেই। বাহ, কি সুন্দর মেনে নিচ্ছ তুমি চুপচাপ। হ্যাঁ,
তোমার কোনো ব্যাপার না? না না তো, ব্যাপার হবে কেন? ঝিলাম ঝিলাম উড়াল বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ঝিলাম ওর কাছে এগিয়ে আসে। ওরা দেখা করেছিল একটা রেস্টুরেন্টে, যেটা ওর কলেজের খুব কাছেই। বাইরে বৃষ্টি পড়ছে, অনেকেই বসে আছে রেস্টুরেন্টের ভেতরে। ওরা মুখোমুখি বসা। ঝিলাম উঠে এসে পাশে বসলো উড়ালের। উড়ালের ডান হাতটা ধরে বলল, তুমি কিছু বলতে চাও আমাকে? বলতে পারো। দেখো, কলেজ কমপ্লিট হয়ে গেলে বিয়ের কার্ড তোমাদের প্রত্যেকের বাড়ি পৌঁছে যাবে। ঝিলাম, তুমি কি বোঝো না? আমি যে তোমাকে কি? ঝিলামের চোখে মুখে একটা অসম্ভব লজ্জা এসেছে, উড়ালেরও এসেছে, কিন্তু বলতে পারছে না। অথচ আচমকাই ঝিলাম উড়ালের মুখের এতটাই কাছে চলে আসে যে উড়াল নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ঝিলামের ঠোঁটে একটা চুম্বন এঁকে দেয়। তৎক্ষণাৎ ঝিলাম উঠে দাঁড়ায়। ওর চোখের কোণে জল জমে যায়। বুঝতে পারে উড়াল তার একটা মারাত্মক ভুল হয়েছে। ঝিলাম ঝিলাম আই এম সো সরি। দেখো, আমি আসলে নিজের আবেগটা। এটা কি করলে তুমি? এই বলে ঝিলাম আশেপাশের দিকে তাকাতে থাকে, দেখতে চেষ্টা করে কেউ ওদেরকে এইভাবে দেখে ফেলেছে কিনা। কিন্তু না, রেস্টুরেন্টে তখন প্রত্যেকেই কপত কপতি। বাইরে বৃষ্টি দেখছে, আর ভেতরে একে অপরের হাত ধরে কেউ কফি খাচ্ছে, কেউ বা আইসক্রিম খাচ্ছে, কেউ বা গল্পেই বিভোর। ঝিলাম ছুটতে বেরিয়ে গিয়েছিল রেস্টুরেন্টের দরজা খুলে। উড়ালো ওর পিছন পিছন ছুটেছিল, বলেছিল, দাঁড়াও, দেখো, দাঁড়াও। তারপরে ওরা এসে দাঁড়িয়েছিল একটা গাছের নিচে। ঝিলামের হাতটা শক্ত করে টেনে ধরে উড়াল বলেছিল, তোমায় ভালোবাসি, প্লিজ আমায় ছেড়ে যেও না। দেখো, তুমি না থাকলে আমি গান গাইতে পারবো না, আমার সব সুর ভুল হয়ে যাবে। ঝিলাম, প্লিজ প্লিজ ঝিলাম, আমার মুখের দিকে তাকিয়ে, কে তুমি আমার, যে আমি তোমার মুখের দিকে তাকিয়ে আমার বাবার কথা অমান্য করব? উড়ালের খুব কষ্ট হয়েছিল। বলেছিল, তোমার কোন অনুভূতি কাজ করে না ঝিলাম? কতগুলো বছর আমরা একসাথে কলেজে পড়াশোনা করি, সেটা আমি বাপনের সাথেও পড়াশোনা করি। অভিষেক দাকেও দেখলাম, ওরা ইয়ার কমপ্লিট করলো, বছর 3-4 পরে ওরা বিয়ে করবে। তাই বলে কি অভিষেক দাকেও আমি? ঝিলাম, কি বলবো তোমাকে বলো তো? আর 5টা ছেলের মতোই তোমার সাথে আমি মিশেছি। গান গাইতে বলেছো, গান গেয়েছি। তার মানে এটা নয় তুমি আমার পারমিশন ছাড়া আমাকে। উড়াল বুঝতে পারলো তার সম্পূর্ণ ভাবনাটাই ভুল। বলল, দেখো, আসলে আমি আবেগের বশে এসব করা ঠিক না উড়াল। আমার সব ঠিক হয়ে আছে সেই ছোটবেলা থেকে। আমার বাবাকে আমি দেখেছি, খুব কান্নাকাটি করত নিজের ফ্যামিলি থেকে বেরিয়ে এসে। মাকে বিয়ে করাটাও ঠাকুরদার খুব একটা পছন্দের ছিল না। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আমি আমার বাবাকে আবার ফিরিয়ে দিতে পারি তার সেই বড় পরিবারটা। আমার মাধ্যমেই যখন সবটা ফিরে আসতে চাইছে আরেকবার, আমি কেন ওদেরকে কষ্ট দেব বলতে পারো উড়াল? উড়াল হাতটা ছেড়ে দিয়েছিল ঝিলামের, বলেছিল, যাও, তুমি মুক্ত, তোমাকে ফ্রি করে দিলাম, যাও। তারপরে মাঝখানে কেটেছে 5টা বছর। অভিষেক দার কৃপায় এবং উড়ালের ভাগ্যতে খুলে গিয়েছে ওদের ব্র্যান্ডের দ্বার। সব জায়গায় ওদের নাম ডাক। কিন্তু ঝিলামকে যে নজরে নজরে রাখে না উড়াল, তা নয়। মাস 6 আগেই নিউজ চ্যানেলের খবরটাই দেখেছিল। কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, সেখানে ঝিলামের বাবা সহ তার হাজবেন্ডও মৃত। ওরা প্রোগ্রাম করতে যাচ্ছিল লন্ডনে। ফিরতি পথেই এমনই একটা মারাত্মক বিপদ। ঝিলামেরও নাকি যাওয়ার কথা ছিল, কিন্তু ঝিলাম শরীর খারাপের জন্য যেতে পারেনি। বিয়ে হয়েছে মাত্র বছর 2 হয়েছে, এখনো কোনো সন্তানাদি হয়নি ঝিলামের। তারপরে উড়াল জানতে পেরেছিল মাঝে মধ্যে 2-1টা প্রোগ্রামে ঝিলাম গান গায়। 2-1টা জায়গায় টুকটাক গান গাইছে আজকাল ঝিলাম। মারাত্মক ডিপ্রেশনের মধ্যে নাকি চলে গিয়েছিল মেয়েটা। নিউজ চ্যানেলে মাঝে মধ্যেই ওর মুখশ্রীটা দেখেছিল উড়াল। ইচ্ছা হয়েছিল যেই হাসপাতালে ভর্তি ছিলাম সেখানে ছুটে যেতে, কিন্তু অপমান ওকে আটকে দিয়েছে। সেই দিন ঝিলাম ওকে যেটা বলেছিল সেটা উড়াল আজও ভুলতে পারেনি। মানিব্যাগে বাবা মার ছবিটা একবার দেখে নিয়ে হাতে ফোনটা নিল উড়াল। ফোন করতেই ওপার থেকে মায়ের মিষ্টি কণ্ঠটা শুনে
এই বিষণ্ণ মনটা কিছুটা তৃপ্তি পেল। উড়াল বলল, মা, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, চলে আয় না বাবা, আমরাও তো কতদিন তোকে দেখি না। তোর প্রোগ্রাম কেমন চলছে বলতো? ভালোই, কিন্তু তোর প্রোগ্রামে কোনো মেয়ে সিঙ্গার নেই কেন রে বাবা? গ্রামের ওই রাঘবদা বলছিল এইবার পুজোয় তোদের ব্যান্ডকে অফার করবে, কিন্তু একটা মেয়ে সিঙ্গার না হলে নাকি পোষাচ্ছে না। মা, বলে দিও রাঘবদাকে আমি একাই 100। ওই দেখো আবার রাগ করে, এত রেগে যাস কেন বলতো মেয়ে মানুষের কথাতে? আমি রাখছি, রাত হয়েছে, খাওয়া দাওয়া করবো। এখনো খাসনি? দেখ বাবা, বাইরের খাবার খাস না কিন্তু। শোন, রাগের চোটে ফোনটা কেটে দেয় উড়াল। যদিও ফোন কেটে দেওয়ার পরক্ষণই ওর মনে হয় মায়ের সঙ্গে ব্যবহারটা ঠিক করা হয়নি, তবুও ফোন করে না। টিফিন কারিটা খুলে দেখে গরম গরম ভাত রয়েছে, রয়েছে মুগের ডাল, বেগুন ভাজা, আর বোধহয় একটা তরকারি, পনির টনির হবে হয়তো। এত কিছু পাঠিয়েছে কাকিমা। ওই আর এক মানুষ, একা একা থাকেন, মৃত্যুর দিন গুনছেন, অথচ ছেলেপেলেগুলোকে কত ভালোবাসেন। এই ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। কিন্তু ঝিলাম, সে কি কোনোদিনই কোনো অনুভব গ্রহণ করেনি? ফোনটা বাজছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে উড়াল বাপন ফোন করেছে। বল। এই শোন, অভিষেক দা আমাকে ফাইনাল জিজ্ঞাসা করছিল, কি বলবো? হ্যাঁ বলে দে। আর লেডি সিঙ্গার কিন্তু আমাদের ঝিলামি, আমি জিজ্ঞাসা করে নিয়েছি। তাহলে না করে দে। তুই কি পাগল হয়েছিস? ঝিলামের অবস্থা তুই তো জানিস এখন, সব খুইয়ে মেয়েটা। আমার তো ওকে খুব দেখতে ইচ্ছে করছে ভাই। তুই তোর ইগো নিয়ে থাক, তুই তোর মতো প্রোগ্রাম করে চলে যাস। ঝিলামকে না হয় আমরা পরে তুলবো। মনে থাকবে তো? হ্যাঁ, খুব মনে থাকবে, রাখ। বাপন ফোনটা রেখে দিল। উড়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। খাবারটা খেয়ে চুপচাপ ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে। বিরাট উঁচু ফ্ল্যাট, যেখান থেকে আকাশকে বোধহয় ছোঁয়া যায় খুব তাড়াতাড়ি। গত 5 বছরে এই আকাশ ছোঁয়ার মতোই পরিশ্রম করেছে ও। কয়েকদিন পরই আগস্টের 7 তারিখ। মোবাইলটা হাতে নিয়ে একবার দেখে নিল ডেটটা, তারপরে সেখানে সেট করে দিল পুরো বিষয়টা। যদি মনে না থাকে, মাঝখানের কটা দিন উড়াল যেন উড়াল দিয়েই বেরিয়েছে। এত তাড়াতাড়ি কেটেছে যে বোঝার উপায় নেই। 6ই আগস্ট ওর মোবাইলে যখন রিমাইন্ডারটা হচ্ছে, তখন ওর মাথায় এলো পরের দিনই অভিষেকের রিসেপশনের অনুষ্ঠানে ওকে যেতে হবে। সকাল 7টায় ফোন করেছে বাপন, জানিয়েছে, শোন, অনেক দূরে বুঝলি, ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে, ওখানেই হবে রিসেপশনটা। আমাদের কিন্তু সকাল সকাল বেরোতে হবে। এই ধর 11টা। এত তাড়াতাড়ি? সময় লাগবে ভাই, সময় লাগবে। আর বারবার অভিষেকদা বলে দিয়েছে রাতে কিন্তু আমাদের ফিরতে দেবে না, পরের দিন। কিন্তু আমাদের তো প্রোগ্রাম আছে না 10ই আগস্ট, সে আছে, সে আমি অ্যারেঞ্জ করে নেব, তোর চিন্তা করতে হবে না। তুই এক কাজ করিস, তোর গলা শোধানোর সমস্ত ওষুধপত্র কিন্তু নিয়ে নিস। গলা ঠিক করার মানে কথায় কথায় তোর তো গলায় প্রবলেম হচ্ছে আজকাল। সেই দিন স্টেজ শো করতে গিয়েও তো হয়েছিল। ভাগ্যিস বাজনার মাধ্যমে সবটা কন্ট্রোল করে ফেলেছিল রাহুল, না হলে তো বিপদে পড়তি। হ্যাঁ, ঠিক বলেছিস। ব্যাগের মধ্যে গলার যাবতীয় ওষুধপত্রগুলো নিয়ে নেয় উড়াল। ডক্টর দেখিয়েছিল 3 মাস আগে। উনি বলেছিলেন আপাতত 6 মাসের নামে গান বন্ধ। দেখুন, ভোকাল কর্ডে প্রেসার দিলেই কিন্তু আপনি মৃত্যু ডেকে আনবেন, তাতে উড়ালের কিচ্ছু যায় আসে না। গানেই শুরু, আর এই গানেই জীবনটা শেষ করতে চায়। বিশেষ করে যবে থেকে জানতে পেরেছে ঝিলাম থাকে সম্পূর্ণ একা, তবে থেকে মনটা আরো বেশি আনচান শুরু হয়েছে। ঝিলামকে বারবার বলতে ইচ্ছে করছে, এইবার তাহলে আমার সঙ্গে জীবনটা শুরু করো, কিন্তু না, ইগো বাধা দেয় যে বারবার উড়ালকে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বেজে গেল 11টা। গাড়িতে উঠে বসতেই হার্টবিট বন্ধ হয়ে আসার জোগাড় উড়ালের। গাড়ির একদম পিছনের সিটে চুপ করে বসে আছে সাদা শাড়ি পরা মেয়েটি। উড়ালের ফ্ল্যাটের সামনেই গাড়ি দাঁড় করিয়েছিল বাপন। এই গাড়িতে ড্রাইভার বাপন, উড়াল আর রয়েছে ঝিলাম। বাদবাকি গাড়ি 10টাতেই বেরিয়ে গেছে। অনেক ঝামেলা আছে ওদের। গিয়ে এলাকাটা চিনতে হবে, তারপরে সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে। ওই গাড়িতে রাহুলও আছে।
রাহুল বলেছিল বাপনকে, এই শোন, আমাদের গাড়িতে ঝিলামকে পাঠাস না, একা মেয়ে মানুষ, তাছাড়া বুঝতেই পারছিস আমরা ছেলে পেলে। দেখ ভাই, এই বিপদ আমি নেব না, তার থেকে বরং যার মাল তুই তার সঙ্গে নিয়ে যা। যার মাল মানে? উড়াল তোকে সহ্য করতে পারে না। খুব পারবে। ঝিলাম এখন একা, মেয়েটার বিষণ্ণ মুখটা দেখলে আমারই কেমন মনটা আনচান করে। তার উপর আমরা খুব ভালো করেই জানতাম উড়াল ঝিলামের প্রেমে হাবুডুবু খায়, কিন্তু ঝিলাম যে ওর পাছায় এমন একটা লাথি মারবে সে তো আমরা বুঝতে পারিনি। কিন্তু মেয়েটার কন্ডিশনের কথা একবার ভাব, ওর বাবার দিকটা বিচার করে ও কিন্তু ঠিক করেছে, সে না হয় মানলাম, কিন্তু এখন এখন তো সে সম্পূর্ণ একা, স্বামীটাও নেই। দেখ, উড়ালকে এটা বোঝাতে হবে, ওর ইগো আগে নয়, ঝিলাম আগে। এত ভালোবাসে, আজ পর্যন্ত কোনো মেয়েকে প্রপোজ করতে পারেনি, বুঝতে পারছিস তো? অনেকটা প্ল্যান করে গাড়িতে বসিয়েছে ওরা। দরজা খুলে বসতে গিয়েও দড়ম করে দরজাটা বন্ধ করে উড়াল রীতিমতো রাগান্বিত কণ্ঠে বাপনকে বলল, কি ধরনের ইয়ার্কি মারছিস তোরা? আমি যাব না। ঝিলাম বলল, আমি তো আগেই বলেছিলাম বাপন, আমি অন্য গাড়িতে যাই। তাছাড়া আমি যদি আগে জানতাম যে অভিষেক তোমাদেরকে হায়ার করেছে, তাহলে কি আমাদের সঙ্গে যেত না? হ্যাঁ? উমা, বাবুর রাগ আরো বেড়ে গেল। অবশ্য এইবার রাগটা না যাওয়ার নয়, দরজা খুলে ঝিলামের পাশে বসে বলল, আমি যাব, আর আমার সাথে গাইতে হবে। ঝিলাম হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। ড্রাইভার ঋত্বিক দা বললেন, কি করব বাপন, যাব? আমার আবার খুব ঘুম ঘুম পাচ্ছে। ঋত্বিক দা, তুমি আর হেয়ালি বেরো না, চলো তো। এই ঋত্বিক দার সাথেই ওদের গত 7-8 বছরের পরিচয়, এনার গাড়িতেই যাতায়াত। মাঝখানে অবশ্য গাড়ি কিনেছিল একবার উড়াল, চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টও করেছিল, একটুর জন্য বেঁচে গেছে। গাড়ি ছুটে চলেছে, ঝিলাম মুখ বাড়িয়ে রয়েছে গাড়ির জানলা দিয়ে, চুপ করে দেখছে বাইরের দৃশ্যটা। উড়ালও বিপরীত দিকেই বসা। বাপন বলল, তোরা কি গান টান গাইবি সবটা ঠিক করে নে। হ্যাঁ, আমি লিখে নিয়ে এসেছি, দেখিয়ে দে ওকে। ঝিলাম বলল, কেন, তুমি দেখাতে পারছো না? তোমার পাশেই তো বসে আছি। উড়ালের ইচ্ছে করছিল ঝিলামকে টেনে একটা থাপড় মারতে, নাকি টেনে একটা চুম্বন করতে। নিজেকে সামলে দাঁত কটমট করে নিজের ডায়েরিটা বের করে ঝিলামের হাতে দিয়ে বলল, এই যে এইগুলো দেখো, পারবে কিনা। পারবো কি না পারবো তুমি জানো না? যে কটা লিখে রেখেছো সব কটাই তো তুমি আমি কলেজ ফেস্টিভ্যালে। থাক, ওইসব পুরনো কথা আমি মনে করতে চাই না, পারলেই হলো ব্যাস। চেনা পরিচিত মানুষ, তাছাড়া অভিষেক দাকে আমি খুব ভালোবাসি। আমিও ভালোবাসি অভিষেক দাকে, দাদার মতো। ঝিলামের চোখ মুখ দেখে উড়াল আবার কি যেন একটা ভাবলো, ভালোবাসে দাদার মতো, তার মানে ঝিলাম কি বলতে চাইছে? ওদের গাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় নিয়েছিল। মাঝখানে একটা রেস্টুরেন্টে নেমে খাওয়া দাওয়া করলেও ঝিলাম সেই রকম একটা কিচ্ছু খায়নি। উড়াল তাকিয়ে দেখেছিল ঝিলামের সেই আগের রূপ আর বর্ণ কিছুই নেই। সাদা শাড়িতে মেয়েটাকে কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মাঝে মধ্যে চোখের কোণায় জল চলে আসছে ওর। একটা নিউজ চ্যানেলে দেখিয়েছিল শ্বশুর বাড়িতে আর থাকে না ঝিলাম, এখন পৈতৃক নিবাসী ওর সঠিক ঠিকানা। স্বামী বিয়োগের পরে ওই বাড়িতে গিয়ে টিকতে পারছে না, তাছাড়া ওখানকার রীতি রেওয়াজ মানতে পারছে না ঝিলাম বিয়ের প্রথম দিন থেকেই। অনেক কষ্টে 2 বছর সংসার করেছে, মাঝখানে স্বামী বিয়োগ হয়ে ওকে যেন মুক্তি দিয়ে গেছে। উড়াল বাপনকে বলল, এই তুই ওকে বলে দে এরকম সাদা রঙের শাড়ি পরে কিন্তু স্টেজে ওঠা যাবে না। গাড়িতে বসে ঝিলামকে উদ্দেশ্য করেই কথাটা বলল উড়াল। ঝিলাম বলল, আমার সাথে কথা আমাকেই সরাসরি বলতে পারো তো, এখানে বাপন দাকে মিডলম্যান করার কি দরকার? না, তোমার সাথে আমার কোনো কথা নেই। মানে? বাপন দা, ঋত্বিক দা, দাঁড়াও তো। ঋত্বিক গাড়ি থামিয়ে বলল, কি হলো আবার? না না, আমি উড়ালের সাথে গান গাইতে পারবো না, এইরকম করে গান গাওয়া যায় না, এটা কি মানসিকতা? ওর সঙ্গে আমি স্টেজে গান গাইতে চলেছি আর ও আমার সাথে এরকম ব্যবহার করছে, আর তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো। ঋত্বিক দা গাড়ি থেকে নেমে বলল, তোমাদের ঝামেলা পুরনো, তোমরা মিটিয়ে নাও। বাপন বলল, এই তোরা কি শুরু করলি বলতো? নিজেদের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ডিং হলে কি করে হবে? তাই তো, ঠিকই তো বলেছিলাম, একটু পরে স্টেজ শো হবে, তোরা যদি নিজেদের মধ্যে এরকম করিস তাহলে আমি পারবো না,
বাপনও গাড়ি থেকে নেমে গেল। ঋত্বিক বলল, এই বাপন এদিকে শোন। কি? একটু সময় দে ওদেরকে। একটু সময় তো লাগবেই, এতদিনের মেলামেশা, মাঝখানে এতগুলো বছর, বুঝতে পারছিস তো? সে তো বুঝলাম, কিন্তু গাড়ির ভেতরে বসে বলছে কথাটা ঝিলাম, আমি কি করলাম বলো তো? তুমি আমার সঙ্গে এরকম করছো? আচ্ছা, আমরা তো গান গাইতে যাচ্ছি, আর তো কিছু করতে যাচ্ছি না। তুমি তাহলে আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? প্লিজ, যা হয়েছে হয়েছে, এবার ভুলে যাও উড়াল, সবটাই ভুলে যাও। তুমি আজও বুঝলে না, তুমি আজও বুঝলে না আমি তোমাকে কি, আমি তোমাকে ভালোবাসতাম ছিলাম, তাই তোমার এই বৈধ প্রবেশ আমার চোখে সহ্য হচ্ছে না। আমি পারছি না, আমি পারছি না এইভাবে আমার ভালোবাসার মানুষটাকে এই অবস্থায় দেখতে। তাহলে একবারও ভালোবাসার মানুষটার খোঁজ নিয়েছিলে? জানতে চেয়েছিলে সে বিয়ের পরে কতটা ভালো আছে? আমি তো তোমার প্রত্যেক পদে খোঁজ নিয়েছি। বাপনদাকে জিজ্ঞাসা করো, সব সময় জিজ্ঞাসা করেছি তোমার ব্র্যান্ডের কথা। আমার বাবাও মৃত্যুর আগেও তোমাদের খোঁজ নিয়েছেন, প্লেনে ওঠার আগেও জিজ্ঞাসা করেছিলেন আমাকে, কারণ আমার স্বামীর সাথে আমার কথা হয়ে গিয়েছিল, তার সাথে আমি সংসার করতে পারছিলাম না। আমি চেয়েছিলাম মুক্ত বিহঙ্গ হতে, ঠিক যেভাবে তুমি আমায় মুক্ত করেছিলে। আমি চেয়েছিলাম আমার সুরও আকাশে বাতাসে মিশে যাবে, কিন্তু সংসারের বোঝা বইতে বইতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। উড়াল, উড়াল, আমি বাঁচতে চাই, আর একবার সুযোগ পেতে চাই, গানের মাধ্যমে জীবনে ফিরে আসতে চাই, বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চাই। তুমি আমাকে এইভাবে সরিয়ে দিও না প্লিজ। দেখো দেখো, উড়াল ঝিলামের কাছে এগিয়ে আসে, ওর গাল দুটোকে দু হাতে কোমল ভাবে স্পর্শ করে বলে, তাহলে স্বীকার করছো তো তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি কখন বললাম, বলেছি বাঁচতে চাই গানের মাধ্যমে। উড়ালের আবার রাগ হয়, ধাক্কা দিয়ে প্রায় সরিয়ে দেয় ঝিলামকে। বাপনকে ডেকে বলে, দেরি হয়ে যাচ্ছে আমাদের, চল। ঋত্বিক দা গাড়ি স্টার্ট করে। বাপন বলল, তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়েছে তো? কোনো কথা বলল না ওরা। রিসেপশন যেখানে হচ্ছে সেখানে পৌঁছানোর পরে দেখতে পেল রীতিমতো সন্ধ্যের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওদের পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গেছে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে অভিষেক এবং অভিষেকের স্ত্রী দুইজনই এসে বলল, এই তো তোরা এসেছিস, যাক একটু সময় লাগলো বুঝি? হ্যাঁ। হুমা, ঝিলাম, কি গো ঝিলাম, তুমি নিউজে খবরটা দেখোনি? ঝিলাম, অল্প বয়সী মেয়ে তুমি, এই সাদা থানে তোমায় মানায়? শোনো, আমাকে একটু পরে সাজানোর লোক আসবে, তুমিও সাজবে। না দিদি, তা হয় না, আমার এটাই এখন বেশ। প্লিজ দিদি, প্লিজ ওকে একটু বোঝাও, এইরকম করে সেজে যদিও স্টেজ পারফরমেন্স করতে আসে, অর্ধেক লোক ওর এই বেশ দেখেই চলে যাবে। প্লিজ তুমি অন্তত আমার মধ্যে থেকো না। কথাটা বিরক্ত হয়ে উড়ালকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু অভিষেক দা বললেন, না না, তোমাদের বৌদি একদম ঠিক কথা বলেছে। এই, তোমাকে সাজাতে যেন কখন আসবে? আসার তো কথা ছিল অনেকক্ষণ আগে, এখনো তো এলো না। 1 মিনিট দাঁড়াও। ফোন করে জিজ্ঞাসা করলো অভিষেক। ফোনের ওপার থেকে কণ্ঠস্বর এলো, দাদা পৌঁছেই গিয়েছি, এই তো। ওই তো ওরা এসেছে। এই যে শ্বেতা, শ্বেতা এদিকে এসো। শ্বেতা এখানকার নাম করা একটা পার্লারের মেয়ে, হাতের কাজ খুব সুন্দর। বলল, এই যে আমার স্ত্রী। একে অপরের সঙ্গে নমস্কার বিনিময় করার পরে বলল, এ হলো ঝিলাম, স্টেজ শো করবে, কিন্তু আমাদেরকে গান গেয়ে উপহার দেবে। আর ও হলো উড়াল। আরে উড়াল, আমার কতদিনের স্বপ্ন তোমায় দেখবো। শ্বেতা কিছু না বুঝেই উড়ালকে জড়িয়ে ধরলো সবার মাঝে। উড়াল যদিও কখনো কোনো মেয়েকে জড়িয়ে ধরার সাহসটা দেয়নি, কিন্তু শ্বেতা মেয়েটাই এমন, ভীষণ মিশুকে। উড়ালকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু খেয়ে বলল, আমার জীবন সার্থক, আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার প্রত্যেকটা গান সবার আগে শুনি আর সবার আগে কমেন্ট করি। কিন্তু উড়াল, তুমি তো আমাকে একটাও রিপ্লাই করো না। আসলে আমি বরাবরই। বাপন পাশে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। কিছুদিন আগেও একটা স্টেজ শোতে একটা ছেলে আচমকাই জড়িয়ে ধরেছিল উড়ালকে, উড়াল কিচ্ছু বলেনি, কিন্তু ছেলেটি যখনই উড়ালের পারমিশন ছাড়া তার সঙ্গে ছবি তুলতে গিয়েছিল, উড়ালের মাথা গরম। কিন্তু এখানে মেয়েটা জড়িয়ে ধরে রীতিমতো চুমু খেয়ে ফেললো একটা, তাও উড়ালের কোনো প্রতিক্রিয়া নেই, বরং সে তার বাঁ হাত দিয়ে গালটাকে বুলাতে বুলাতে বলছে, তুমি কিন্তু একদম সামনে বসে প্রোগ্রাম শুনবে, কেমন? নিশ্চয়ই উড়াল,
এটা আমার জীবনে একটা, কি বলবো, আচ্ছা তোমার সঙ্গে একটা সেলফি তুলতে পারি? একটা কেন, যতগুলো খুশি তোলো। এই বলে উড়াল ঝিলামের দিকে তাকালো। ঝিলাম যেন কোনো প্রতিক্রিয়াহীন, চুপ করে দেখছে ওদের কর্মকাণ্ড। পার্লারের মেয়েটি সুন্দর করে সাজিয়ে দিয়ে গেল ওদের। তারপরে শুরু হবে স্টেজ প্রোগ্রাম ঠিক 8টা থেকে। ঘরে তৈরি হচ্ছে ওরা। বাপন বলল, এই তুই তৈরি হয়েছিস? উড়াল তৈরি হয়েছে। ডেনিম কালারের শার্ট পরেছে, ম্যাচিং করা প্যান্ট পরেছে, ভীষণ সুন্দর লাগছে ওকে। পারফিউমটা দেওয়ার পরে বাপন বলল, এই ঝিলাম এসে তোর সঙ্গে দেখা করতে, আমার একটা ফোন আসছে বুঝলি। কানে ফোন দিয়ে বাপন বেরিয়ে যেতেই ঝিলামকে না দেখেই উড়াল বলল, তুমি সরাসরি স্টেজে উঠে গেলেই পারতে, আমি না হয় পরে উঠতাম। এই বলে পিছন ঘুরে তাকিয়ে দেখলো উড়াল। ঝিলামও পরেছে ঠিক একই রঙের শাড়ি, তার সাথে হালকা স্টোনের গয়না, কপালে সেই কালো টিপ, ব্লাউজটা সেই হাতাওয়ালা, ঠিক সেই সরস্বতী পুজোর মতোই। তবে কাপড়ের রংটা আলাদা হয়েছে, আর সেই ঝিলাম আর এই ঝিলামের মধ্যে অনেকটা তফাৎ বয়সের। সেই ঝিলাম ছিল অপরিপূর্ণ, কিন্তু এই ঝিলাম সম্পূর্ণ পরিপূর্ণ এক নারী, যে সব কিছু বোঝে। ঝিলামের কাছে এগিয়ে গিয়ে উড়াল বলল, সুন্দর লাগছে, এইবার ভালো লাগছে। সাদা থান ছেড়ে রঙিন পড়েছি, এইবার মানিয়েছে? ভালো লাগছে, চলো। উড়াল, একটা কথা ছিল। বলো। উড়াল, কথাটা বলতে পারিনি, বলবো। এরই মধ্যে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায়। স্টেজে পারফরমেন্স করতে হবে। মাইকে ঘোষণা করে দিয়েছে অভিষেক দা। তার স্ত্রীও উপস্থিত হয়েছে। ঘড়ির কাঁটা প্রায় 8:30 বেজে গিয়েছে। যারা অতিথি তারা আসতে শুরু করে দিয়েছেন, কেউ কেউ তো খেয়ে দিয়ে চলেও গেছেন। উড়াল বলল, পরে শুনছি, আগে পারফরমেন্সটা করে আসি। ঝিলামের কথা শোনা হলো না। উড়াল বেরিয়ে যেতেই ঝিলামও ওর পেছন পেছন চলে এলো। আজ অনেক বছর পরে একটা ধামাকেদার স্টেজ পারফরমেন্স শুরু হতে চলেছে, এমন কথা বলেই বাপন স্টার্ট করলো। শুরু হলো গানও, কিন্তু গানে যেন সেই প্রেমের মাধুর্যতাই নেই। হই হুল্লোড়ের বদলে কেমন একটা উদাস মনোভাব। 8 ঘন্টা শো চলার পরই অভিষেক উঠে এলো স্টেজে। বলল, কি ব্যাপার বলতো, তোদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো নেই? মানে আমি তো বুঝতে পারছি না। সেইবার সরস্বতী পুজোয় তোরা ফাটিয়ে দিয়েছিলি, মাঝখানেও তোরা অনেকগুলো প্রোগ্রাম করেছিলি, কিন্তু এরকম বিষণ্ণ হয়ে গান করছিস কেন? অভিষেকের পাশে উঠে এলো তার স্ত্রী। বলল, তুমি বুঝতে পারছো না? ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বোধহয়, তাই না রে? জিজ্ঞাসা করলো উড়ালকে। উড়ালের চোখে তখন জল ছলছল করছে। অভিষেক আগিয়ে গেল ঝিলামের কাছে। বলল, ঝিলাম, তোর জীবন সম্পর্কে সবটাই আমরা জানি, সবাই অবগত, তবুও নিজেকে আটকে রেখেছিস কেন? তোর চোখে মুখে উড়ালের প্রতি একটা অন্যরকম অনুভূতি। সেই অনুভূতিটা কাজে লাগিয়ে স্টেজ শোটা কর, জীবনটাকে নতুন করে শুরু কর। সুযোগ তো পেয়েছিস। ঝিলাম স্টেজের মধ্যেই হাউ হাউ করে কেঁদে ওঠে। উড়ালও খানিকক্ষণ অভিমানী করে দাঁড়িয়েছিল পাশে। তারপরে আরো একটা গান শুরু করলো সে। ঝিলামের খুব কাছে এগিয়ে গেল। ঝিলামের চোখের জলটা মুছে ওকে বুকে আঁকড়ে ধরে শেষ গানটা গাইল। তারপর সবার করতালির মধ্যেই হাঁটু মুড়ে বসে প্রেমিকের মতো প্রপোজ করে বলল, আমাকে বিয়ে করবে? হাততালি উঠল জোরে। অভিষেকের চোখেও জল, চোখে জল বাপনেরও। প্রত্যেকটা ব্যান্ড যারা বাজাচ্ছে তাদের প্রত্যেকের চোখে। সবাই মিলে করতালি দিল। উড়াল বলল, এই মুহূর্তে হাতে আংটিও নেই, গলায় কিছু নেই, তোমাকে যে প্রপোজ করব, কি দিয়ে প্রপোজ করা যায় বলো তো? স্টেজের মাঝে দাঁড়িয়েই ঝিলাম জড়িয়ে ধরলো উড়ালকে। বলল, কিচ্ছু লাগবে না, তোমার উষ্ণ রঙই আমাকে রাঙিয়েছে। আবার সাদা শাড়ি ছেড়ে রঙিন পরেছি। ভালোবাসার কথা বলতে পারিনি এতদিন ভয়ে, তবে আজ বলছি, আমি তোমায় ভালোবাসি উড়াল, আমি তোমার প্রথম দিন থেকে ভালোবাসি। পরিবার, সম্মান, সবকিছুকে আমি তুচ্ছ করতে পারিনি। ভেবেছিলাম ভালোবাসার কাছে ওরা সবকিছু মূল্যহীন, এখন বুঝছি সেই মূল্য আগে দিলে হয়তো
আমার জীবনটা আরো উষ্ণ রঙে রঙিন হতো। এই তো, তাহলে এবার আর একটা গান হয়ে যাক, কে যেন বলল অডিয়েন্সের মাঝখানে। তারপরে দুইজনে একসাথে একটা দারুণ গান শুরু করলো। করতালির মাঝে ওদের দুইজনের কণ্ঠ মিশে একাকার। সব শেষে একে অপরকে একটা গভীর চুম্বনের মাধ্যমে শেষ করলো ওরা উষ্ণ রঙের ছোঁয়া। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।